তে বেঞ্চি কেটে চুপচাপ গাড়িতে গিয়ে বসলো। সকিনাতে বান্টু তিনজনই পেছনে বসেছে। জঙ্কুক ড্রাইভিং সিটে বসেছে। সুগা তার পাশেই বসা। জঙ্কুক গাড়ি স্টার্ট দিল। 10 মিনিটে কম করে হলেও 50 বার গাড়িতে থাকা আয়নাতে দেখেছে। আরো 5 মিনিট যাওয়ার পর জঙ্কুক আচমকা গাড়ি সাইড করে থামালো। কোনো সমস্যা ভাইয়া? ভাই, আজ গাড়ি তুই চালা, আমি পারছি না। সুগা গাড়ি থেকে নেমে ড্রাইভিং সিটে বসে শান্ত কণ্ঠে বলল, আমি কিন্তু তোমার মতো চালাতে পারবো না। যেভাবে খুশি চালা, আমায় বিরক্ত করিস না প্লিজ। সুগা ঠোঁট বেঁকিয়ে মুচকি হাসলো। জঙ্কুকের হৃদয়ে তোলপাড় সুগা কিছুটা হলেও বুঝতে পারছে। তাই পেছন সিটে বসা থেকে একটু উঠে পেছন থেকে জঙ্কুকের কপালে হাত রেখে প্রশ্ন করলো, আপনার কি শরীর খারাপ? জঙ্কুক চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ছেড়ে বিড়বিড় করে বলল, কারো হৃদয় হরণ হলে কি সে সুস্থ থাকতে পারে? জঙ্কুকের বেসামাল অবস্থা দেখে সুগা মৃদু হেসে ঠাট্টা স্বরে থেকে বলল, ভয় পাইস না, ভাইয়ের মনে আরশোলা কামড় দিছে, এর জন্য অস্থির লাগছে সবকিছু, ঠিক হতে একটু সময় লাগবে। তে আর সকিনা একসাথে বলে উঠলো, গাড়িতে আরশোলা আছে? কই আরশোলা, আল্লাহ বাঁচাও। ওদের নাচানাচিতে সুগা গাড়ি সাইড করে পেছনে ফিরে তাকালো। আমি কি একবারও বলছি গাড়িতে আরশোলা আছে? তুমি না বললা ভাইয়াকে আরশোলা কামড় দিছে? ভাইয়াকে কখন কোথায় আরশোলা কামড়াইছে কে জানে। তোরা চুপচাপ বস, গাড়িতে আরশোলা নেই, তারপরও লাফালাফি করলে আরশোলার বাড়িতে ফেলে দিয়ে আসবো। জঙ্কুক তখনও চোখ বন্ধ করেই বসেছিল। সুগা এবার জঙ্কুকের দিকে তাকিয়ে একগাল হেসে বিড়বিড় করে বলল, ভাইয়া, ব্যথা কি বেশি লাগছে? হাসপাতালে নিতে হবে? জঙ্কুক সহসা চোখ খুলে আর চোখে সুগার দিকে তাকালো, কিন্তু কোনো রিয়াকশন দেখালো না। সুগা তখনও হেসেই যাচ্ছে। চোখ বন্ধ করে জোরে নিঃশ্বাস ছাড়ো আর বলো, অল ইজ ওয়েল। দেখবা একটু শান্তি লাগছে। মজা নিচ্ছিস? সুগা সশব্দে হেসে উঠল, একদমই না, দিন আমারও আসবে, তখন বোঝাবো কত দানে কত চাল। চুপচাপ গাড়ি স্টার্ট দে। সুগা আর কিছু বলল না, ঠোঁটের কোণে হাসি রেখেই গাড়ি স্টার্ট দিল। রোজাপুর বিয়েতে থেকে শাড়ি পরা দেখে জঙ্কুক সারা রাত ঘুমাতে পারেনি। সাকিব সুগাকে সবই বলেছে। তখনকার অবস্থা সুগা সচক্ষে না দেখতে পারলেও এখনের অবস্থা ঠিকই দেখতে পারছে। গাড়িতে এসি চলছে, তারপরে জঙ্কুক ঘামছে, স্থির থাকতে পারছে না। একবার টিস্যু দিয়ে চোখ মুখ মুছছে, সানগ্লাস খুলে সামনে রাখছে, আবার চোখে দিচ্ছে, এই ফোন বের করছে, আবার পানি খাচ্ছে। বুকের বাঁ পাশে অবস্থিত হৃৎপিণ্ডটা অবিরত কাঁপছে। কথায় আছে শাড়িতেই নারী। যে অষ্টাদশী জামা পরে পিছিমের মতো সারা বাড়ি ছোটাছুটি করত, সে আর শাড়ি পরে পরিপূর্ণ নারী রূপে জঙ্কুকের সামনে আসছে। মায়াবিনী তো জানে না তার মায়ের জালে জঙ্কুকের মনটা বন্দী হয়ে আছে বহু বছর ধরে। নারীরূপী মায়াবিনীকে অন্তকাল দেখার স্বাদ জাগছে জঙ্কুকের অন্তরে। ইচ্ছে তো অনেক কিছুই করছে। মায়াবিনী দুগাল স্পর্শ করে চোখে চোখ রেখে মায়াবিনী সমুদ্রে নাই গভীর দু চোখে চিরকালের জন্য ডুবে যেতে, কপালে আলতোভাবে নিজের ঠোঁট ছোঁয়াতে, হৃদয়ে জমানো ভালোবাসার এক খণ্ডে মায়াবিনীর অশান্ত মনটাকে শান্ত করতে, মায়াবিনীর চোখে চোখ রেখে সাত সমুদ্র পাড়ি দিতে, নীল আকাশ, অগণিত পাখি আর সমুদ্রের সুবিশাল জলরাশিকে সাক্ষী রেখে বলতে, আমি তো ভালোবাসি তোকে। জঙ্কুক সিটের সঙ্গে হেলান দিয়ে বসে আছে, দৃষ্টি তার গাড়ির মিররে। পেছনের সিটে বসা অষ্টাদশীকে আপন মনে দেখেই চলেছে। হঠাৎই ঠোঁটের কোণে এক চিলতে হাসির ঝলক দেখা গেল। কেন হাসলো কে জানে। এদিকে তে শাড়ি ঠিক করায় ব্যস্ত। প্রথমবার এভাবে শাড়ি পরেছে, বারবার মনে হচ্ছে এদিক ওদিক খুলে যাচ্ছে, তাই সেসব চেক করায় ব্যস্ত। স্বাভাবিক হয়ে বসতেই মিররে চোখ পড়ে। জঙ্কুকের সঙ্গে চোখাচোখি হতেই তে সঙ্গে সঙ্গে চোখ নামিয়ে নিয়েছে। মাথা ভর্তি হাজারো ভাবনার মধ্যে একটা ভাবনা হৃদয়ে আঘাত করে, জঙ্কুক ভাই কি আমায় দেখছে? তে সঙ্গে সঙ্গে আবারও মিররে তাকায়। ততক্ষণে জঙ্কুক চোখে সানগ্লাস পরে ফেলেছে। ওই একজোড়া চোখটা কি আমায় দেখে থমকে গিয়েছিল? শুধুই কি দৃষ্টি আটকে গিয়েছিল নাকি দৃষ্টির সঙ্গে অন্তরও? জঙ্কুক ভাই তাকে দেখে মুগ্ধ হয়েছে ভেবেই তার মন প্রজাপতির মতো উড়ে বেড়াচ্ছে। ওনার কোমল প্রাণ চাহনি কি কিছু বলতে চেয়েছিল? তবে কি জঙ্কুক ভাইয়ের মনেও আমার জন্য অনুভূতি জন্মাচ্ছে? বাকিটা পথ তে জঙ্কুকের চিন্তাতে মগ্ন থেকেছে। শ্যামবনের এক পুরুষের প্রেমে তে মাতোয়ারা হয়ে গেছে। জঙ্কুকের যত্ন, রাগ, তীব্র অধিকার বোধ, স্নিগ্ধতা মিশিত চাহনি অষ্টাদশীর মনের পাড়ায় বারংবার বিপর্যয় ঘটায়। তার প্রাণোচ্ছল জীবনে জঙ্কুকের আবির্ভাবটা ঠিক যেন ধূমকেতুর মতো। কয়েক মাস এই অষ্টাদশীর কোমল মন জঙ্কুককে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করেছে। তার জীবনে বাবা আর ভাইয়ের পর জঙ্কুকই একমাত্র ছেলে, যার সংস্পর্শে নিজেকে নিরাপদ মনে হয়, যার দৃষ্টি স্পর্শ কোথাও অশ্লীলতার ছোঁয়া অনুভব করেনি। তার জন্য বোধ হয় জঙ্কুক খুব দ্রুত অষ্টাদশী হৃদয়ে জায়গা করে নিয়েছে। আচমকা গাড়ি থামাতে তে সুদীর্ঘ ভাবনার অবসান ঘটে। ভাইয়া, আমার অনেক ক্ষুধা লেগেছে। আমারও। ভাইয়া, তুমি বনুকে নিয়ে বোটানিক্যাল গার্ডেনে যাও, আমি সকিনার বান্টুকে নিয়ে আসছি। জঙ্কুক দুইটা টিকিট কেটে
তেকে নিয়ে ভেতরে ঢুকলো। এই যেন গাছের সাম্রাজ্যে ঢুকে পড়েছে, চারপাশে শুধু সবুজ আর সবুজ। তে জঙ্কুকের পিছু পিছু হাঁটছে আর চারপাশে পরিবেশ দেখছে। হঠাৎই কি মনে করে তে হাঁটার গতি বাড়িয়ে জঙ্কুকের পাশাপাশি এগিয়ে গেল। জঙ্কুকের সাথে তাল মেলানোর চেষ্টা করছে। জঙ্কুক যেখানে পা ফেলছে সমান দূরত্বে তেও পা রাখার চেষ্টা করছে। জঙ্কুকের হাঁটার গতি বেশি হওয়ায় তে শাড়ি পরে ঠিক কুলাতে পারছিল না। জঙ্কুক আর চোখে চেয়ে তের পাগলামি দেখে মুচকি হাসলো। পকেট থেকে ফোন বের করতে করতে হাঁটার গতি কমিয়ে আনলো। দুজোড়া পা এখন সমান তালে এগিয়ে যাচ্ছে। সুগা কল দেওয়ায় জঙ্কুকের গতি কিছুটা কমে যায়, তাই তে সামনে চলে গেছে। পাশ দিয়ে 3-4টা ছেলে যাচ্ছিল, তাদের মধ্যে একজন ঠাট্টা স্বরে বলে উঠল, কিরে মামা, আজকাল পরীরা আসমান থেকে বোটানিক্যাল গার্ডেনে ঘুরতে আসতেছে নাকি? হরে মামা, আমারও তাই মনে হচ্ছে। চুলগুলো দেখছিস, জোস না? আসলেই জোস। এমন একটা মেয়ে যদি আমার গার্লফ্রেন্ড হতো। আচমকা ছেলেগুলোর মুখ বন্ধ হয়ে গেছে। তে জঙ্কুকের দিকে তাকাতেই দেখলো জঙ্কুক ফোন চাপছে। তে ঘাড় ঘুরিয়ে আবার ছেলেগুলোর দিকে তাকালো। ততক্ষণে ছেলেগুলো মাথা নিচু করে চলে যাচ্ছে। জঙ্কুক ফোন থেকে চোখ তুলতেই তে চোখে চোখ পড়ে। আপনি ছেলেগুলোকে কিছু বললেন না কেন? আজ কিছু বলার মুড নেই। এত পরিবর্তন কিভাবে সম্ভব? জঙ্কুক ঠোঁট বেঁকিয়ে হেসে মৃদু স্বরে বলল, ফাল্গুনের প্রথম দিন আমি আমাকে সময় দিতে এসেছি। এসব ছেলেদের সাথে কথা বাড়িয়ে নিজের অবস্থান নষ্ট করতে চাই না। তাই বলে কিছুই বললেন না? তুই কি চাস এখন ছেলেগুলোকে ধরে পিটাই? তাহলে তো শান্তি লাগবে? জানি না। তের মনে অভিমান জমেছে। একদিন এক ছেলে তের হাত ধরেছিল বলে জঙ্কুক অফিস থেকে এসে মাঝ রাস্তায় ছেলেটাকে মেরেছিল। আর আজ ছেলেগুলো বাজে কথা বলেছে, তাতেও জঙ্কুক কোনো প্রতিক্রিয়া দেখালো না। তের মনে আবারও দুশ্চিন্তা ঢুকে গেছে। জঙ্কুক বাইরে এই পরিবর্তন মানতে পারছে না। ছেলেগুলোকে একটা ধমক দিলেও তে মানসিক শান্তি পেত। হঠাৎ তের নজর পড়ে সামনে গাছের নিচে একটা কাপড় বসে আছে। তে জঙ্কুকের মনোভাব বোঝার জন্য ওইদিকে দেখিয়ে বলল, জায়গাটা অনেক সুন্দর, তাই না? তের দৃষ্টি অনুসরণ করে জঙ্কুকও সেদিকে তাকিয়েছে। কাপড়টা দেখে আর চোখে তের দিকে তাকালো। তে খুব মনোযোগ সহকারে কাপড়টাকে দেখছে। জঙ্কুক অন্যদিকে তাকিয়ে ঠান্ডা কণ্ঠে বলল, হ্যাঁ অনেক সুন্দর। ওইদিকে না, এইদিকে দেখতে বলেছি। তুই তো বোটানির স্টুডেন্ট। ওরা যে গাছটা নিচে বসে আছে ওই গাছটার বৈজ্ঞানিক নাম কি বল? এ কেমন মানুষ, বুঝাচ্ছি কি আর বেটা বুঝতেছে কি? মনে প্রেম ভালোবাসা নেই ঠিক আছে, তাই বলে ঘুরতে এসেও পড়াশোনা, এটা কেমন কথা? কি হলো জানিস না? জানবো না কেন? এটার বৈজ্ঞানিক নাম হলো মেঘালেমোফাইটা সেরাটো অ্যাবিরোপটেরিস। জঙ্কুক তার মাথায় আস্তে করে গাঁটটা দিয়ে বলল, এটা টার্মিনালিয়া অর্জুন। কি পড়াশোনা করিস এটাও জানিস না? তে ফোঁস করে শ্বাস ছেড়ে রাগী স্বরে বলল, বোটানিতে পড়ে বলি কি যেখানে যাই সেখানে শুধু বৈজ্ঞানিক নাম ধরতে হবে? আমি কি এখানে পড়তে এসেছি নাকি? তাহলে কেন এসেছিস? বেড়াতে এসেছি। বেড়াতে এসেছিস বেড়া, এদিক সেদিক নজর যায় কেন? জঙ্কুক ঘুরিয়ে ফিরে হলে বুঝিয়ে দিয়েছে। ওই কাপড়টাকে দেখে জঙ্কুকের ভালো লাগেনি। তে বেঞ্চি কেটে যেতে যেতে বলল, সুন্দর জিনিসে নজর তো পড়বেই। জঙ্কুক সেদিকে তাকিয়ে দৃঢ় কণ্ঠে বলল, আমার চোখে যেমন তুই ব্যতীত সব মেয়ে কুৎসিত, তেমন কাপল হিসেবে আমি আর আমার স্প্যারো ব্যতীত সবাই অসুন্দর। আমি চাই সবাই আমাদের দেখুক, আমি কেন অন্যদেরকে দেখব? কথাগুলো বলেই জঙ্কুক তের কাছাকাছি এসে আবার পাশাপাশি হাঁটছে দুজন। জঙ্কুক একটু পর পর আর চোখে তেকে দেখছে। সামনে যেতেই সুগার সঙ্গে দেখা হলো। ভাবছিলাম তোর বোনের মাথাটা ঠিক আছে, এখন দেখি ও আরো বড় তার ছিঁড়া। কেন, কি হয়েছে? নির্দ্বিধায় বৈজ্ঞানিকের নাম বানিয়ে বলে, পাগলের লক্ষণ। এটা তো ভালো কথা। আমার বোনের কত ট্যালেন্ট দেখছো? তোর বোনের ট্যালেন্ট দেখে আমি শিহরিত। ঘন্টা দুয়েক ঘোরা শেষে গেট থেকে বের হয়ে কিছুটা সামনে আসতেই 3টা ছেলে ছুটে আসে। সরি আপু, তখন আমাদের ওইভাবে কথা বলা একেবারেই উচিত হয়নি। প্লিজ আপু, কিছু মনে করবেন না। সরি, আর কখনো আপনাকে বা অন্য কোনো মেয়েকে এভাবে বলবো না, মাফ করে দিন প্লিজ। তাই জঙ্কুক আর সুগার দিকে তাকালো। কি হয়েছে বা কি হচ্ছে কিছু বুঝতে পারছে না সে। ঠিক আছে, আপনারা এখন যান। ছেলেগুলো পুনরায় জিজ্ঞাসা করলো, আপু মাফ করেছেন? হ্যাঁ করেছি। ছেলেগুলো চলে গেছে। সুগা জঙ্কুকে ইশারায় জিজ্ঞাসা করলো, সমস্যা কি? জঙ্কুক ও ইশারাতেই বোঝালো, তেমন কিছু না। তাই সন্দেহ দৃষ্টিতে জঙ্কুককে দেখছে। সুগা, তুই সকিনার বান্টুকে নিয়ে ঘুরে আয়, আমি তেকে নিয়ে এক জায়গায় যাব। সুগা সকিনার বান্টুকে নিয়ে চলে গেছে। তাই তখনও জঙ্কুকের দিকে তাকিয়ে আছে। জঙ্কুক এবার সরাসরি তের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, এভাবে তাকিয়ে আছিস কেন? আমার কি লজ্জা লাগে না? ছেলেগুলো আমাকে সরি বললো কেন? আমি কি জানি? আপনি সত্যিই কিছু জানেন না? তের রাগ চোখে মুখে বেশি উঠেছে। যাই বল, রাগলে তোকে সেই লাগে, পুরাই অগ্নিকন্যা। সারাক্ষণ এভাবে ঘুরবি, তাহলে কোনো ছেলে বাজে কমেন্টও করবে না, তারপর তাদের এসে সরিও বলতে হবে না।
জাঙ্কুক এবার থেকে নিয়ে একটা বাড়িতে আসে। এতদিনে বুড়ির কথা মনে পড়লো? জাঙ্কুক মুখে হাসি রেখে ঠাট্টা স্বরে বলল, আমার মতো ব্যস্ত মানুষ আর একটাও পাবে না। আরে মা, কি কাজে ব্যস্ত তা আমার জানা আছে। জাঙ্কুক রোজের দিকে একটু এগিয়ে গিয়ে ধীর কণ্ঠে বলল, তোমার জন্য সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? জাঙ্কুক কণ্ঠস্বর উঁচু করে ডাকলো, এই যে ম্যাম, আসুন। তাই গুটি গুটি পায়ে দরজা পর্যন্ত আসতেই তেকে দেখে রোজ দু হাতে নিজের দুগালে হাত রাখলো। তেকে আপাতমস্তক দেখে দরজার বাহিরে এসে তেকে জড়িয়ে ধরে। তেও রোজাপুকে দেখে অবাক হয়ে গেছে। রোজাপুর বিয়ের পর আজই আপুকে দেখছে। জাঙ্কুক অবশ্য আগেও এসেছে। বাসাটাও জাঙ্কুকই ঠিক করে দিয়েছিল। ভাইয়া কোথায়? ও বের হয়েছে, চলে আসবে এখনই। তোমরা ভিতরে এসে বসো। তে ঘুরে ফিরে বাসাটা দেখছে। আমি কিন্তু আমার কথা রেখেছি। তেকে শাড়ি পরিয়ে তোমার সামনে এনেছি। রোজ জাঙ্কুককে বিড়বিড় করে বলল, তার জন্য অসংখ্য ধন্যবাদ, কিন্তু প্রেমিকা না। আমি তেকে তোর বউ হিসেবে দেখতে চাই। ভালোবাসার অভাবে আমার ভাইয়ের মুখটা একদম শুকিয়ে গেছে। আহারে কি কষ্ট। তুমি একমাত্র বুঝেছ। জাঙ্কুক তের দিকে তাকিয়ে আবার বলল, আর কেউ তো বোঝেই না। দাঁড়া, বলে দিচ্ছি। এই না আপু, প্লিজ বলো না। ততক্ষণে তে এসে সোফায় বসতে বসতে বলল, কি হয়েছে আপু? আজকে তোমাকে অনেক সুন্দর লাগছে, মাশাআল্লাহ। সাবধানে থেকো, তোমাকে দেখে যেন কারো হার্ট অ্যাটাক না হয়ে যায়। তোমরা বসো, আমি নাস্তা আনছি। একটু পর রোজাপুর হাজবেন্ড বাসায় আসে। কিছুক্ষণ আড্ডা দিয়ে নাস্তা করে জাঙ্কুক তেকে নিয়ে বের হবে। রোজ মেন গেট পর্যন্ত এগিয়ে এসে বলল, এই জঙ্কুক, তে শাড়ির কুচিগুলো ঠিক করে দে। তে আর জাঙ্কুক দুজনেই অবাক চোখে রোজের দিকে তাকালো। কি হলো, ঠিক করে দে? রোজের কথা মতো জাঙ্কুক হাঁটু গেড়ে বসে আস্তে ধীরে কুচিগুলো ঠিক করে দিচ্ছে। তে বিপুল চোখে তাকিয়ে সে দৃশ্য দেখছে। হাত পা কাঁপছে তের। জাঙ্কুক দাঁড়াতেই রোজ জাঙ্কুককে ডাকলো। জাঙ্কুক কাছে যেতেই রোজ হেসে বলল, শুধু ভালোবাসলেই হবে না ভাই, যত্নশীল হতে হবে। জাঙ্কুক মুচকি হেসে বলল, বিয়েটা করতে দাও। যত্ন কি, কাকে বলে, কত প্রকার, বিস্তারিত দেখতে পারবা। আসছি। জাঙ্কুক থেকে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছে। অন্যদিকে সুগা সকিনা আর বান্ডুকে নিয়ে ঘুরতে ঘুরতে জিমিনের বাসার এদিকে আসে। জাঙ্কুকের চোখে প্রেমানুভূতি দেখে সুগারও খুব ইচ্ছে করছিল জিমিনকে দেখতে, কিন্তু হুটহাট জিমিনকে কল দেওয়াটা নিজের কাছে খারাপ লাগে। ছোট বোনের বান্ধবীকে কল দিয়ে কি বলবে, সেটা বোনের কান পর্যন্ত কিভাবে পৌঁছাবে তা ভেবেই কল করার সাহস পায় না। সুগা ধীর গতিতে গাড়ি চালাচ্ছে আর আশেপাশে তাকাচ্ছে। আখি জোড়া অনবরত তাকেই খুঁজছে। ভাইয়া, আমরা এদিকে কেন আসছি? আমাদের বাসা তো এদিকে না। ঘুরতে আসছি, চুপচাপ বসে থাক। কিছুটা এগিয়ে যেতেই হঠাৎই চোখ পড়ে একজনের দিকে। আপন মনে ঝালমুড়ি খাচ্ছে সে। শিউর হওয়ার জন্য একটু এগিয়ে গেল। গাড়ি থামালো জিমিনের কাছাকাছি এসে। গাড়ির হর্নের শব্দে জিমিন ঘাড় ঘুরিয়ে তাকাতেই সুগার হৃদয়ে ছুরির ন্যায় কিছুটা ঢোকার মতো অনুভূতি হলো। জিমিনের দু চোখে গাঢ় করে কাজল দেওয়া বাসন্তী রঙের জামা আর সাদা ওড়নাতে অসম্ভব সুন্দর লাগছে জিমিনকে। সুগার দৃষ্টি যেন সরছেই না। গাড়ির ভেতর থেকে সকিনা জিমিনকে দেখে বলে উঠল, ভাইয়া দেখো, জিমিন আপু। তোরা বস, আমি আসছি। আপনি এখানে? এমনিতেই আসলাম। ঝালমুড়ি খাবেন? না, খাও তুমি। বাসা থেকে এত দূর ঝালমুড়ি খেতে আসছো? না, ঘুরতে বের হয়েছিলাম। আপু আর ভাই একটু সামনে গেছে, তাই আমি ঝালমুড়ি খাচ্ছিলাম। ওই তো আপুরা চলে এসেছে। ওনারা আসতেই জিমিন সুগার সঙ্গে বোনের পরিচয় করিয়ে দিল। যদিও সুগা এর আগে একবার জিমিনদের বাসায় গিয়েছিল, কিন্তু তখন বড় আপুর সঙ্গে দেখা হয়নি। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমি তোর বড় ভাই। চিনতে পারছি, আপনার কথা অনেক শুনি। আপনি নাকি খুব রাগী। সুগার মুখের হাসি মুহূর্তেই গায়েব হয়ে গেছে। কি বলবে বুঝে উঠতে পারছে না। জিমিনের আপু পুনরায় প্রশ্ন করলো, তা আমাদের এদিকে কি মনে করে? ঘুরতে নাকি এমনিতেই? ভাই বোনদের নিয়ে ঘুরতে বেরিয়েছিলাম, তাই ভাবলাম এদিকেও ঘুরে যাই। তে এসেছে? না, বোনও আসেনি। সকিনা আর বান্টু গাড়িতে আছে। আগে বললেন না কেন? আপু তোমরা কথা বলে আমি দেখা করে আসি। ভাই বোনদের নিয়ে আসছেন, রাস্তায় কত ঘুরবেন? বাসায় চলুন। না আপু, অন্য কোনো দিন আসবো। জিমি সকিনা আর বান্টুর সঙ্গে গল্প করছে। ওদের ঝালমুড়িও কিনে দিয়েছে। তাদের থেকে বিদায় নিয়ে সুগা বাসার উদ্দেশ্যে রওনা দিল। বাসার গলি পর্যন্ত এসে গাড়ি থামালো। ততক্ষণে জঙ্কুক থেকে নিয়ে চলে এসেছে। সুগা বান্টু আর সকিনাকে গলিতেই নামিয়ে দিয়েছে। তিন ভাই বোন গল্প করতে করতে যাচ্ছে। বাসায় ফিরে কিছুক্ষণ পর সুগা জিমিনকে কল দিল। কি করছো? তেমন কিছু না। কেন? হাত কেটেছো কিভাবে? সুগা সন্ধ্যার দিকে হাতের অবস্থা দেখেছে। আপু চলে আসায় হাতের কথাটা জিজ্ঞাসা করতে পারেনি। দা লেগে কেটে গেছে। দা লেগে হাত কিভাবে কাটে? কাজ করার সময় মনোযোগ কোথায় থাকে তোমার? বেশি কাটেনি। তা তো ব্যান্ডেজ দেখে বুঝেছি।
ওষুধ খেয়ে ঠিক মতো, রাখছি। এদিকে তে ঘন্টাখানেক পর জঙ্কুকের জন্য এক কাপ কফি নিয়ে আস্তে আস্তে জঙ্কুকের রুমে ঢুকেছে। জঙ্কুক চোখ বন্ধ করে বিছানার পাশে হেলান দিয়ে বসে আছে। তে কাপটা টেবিলের উপর রেখে জঙ্কুককে দেখলো, বলতে চাইলো কফিটা খাওয়ার জন্য, কিন্তু কেন জানি গলা দিয়ে কথা বের হচ্ছে না। তে চলে যাওয়ার জন্য পা বাড়াতেই জঙ্কুক ডাকলো, তে। অমনি তে দাঁড়িয়ে পড়লো, পা বাড়াতে চেয়েও বাড়াতে পারছে না, মুখ ফুটে কিছু বলতেও পারছে না। জঙ্কুক অত্যন্ত দৃঢ় কণ্ঠে বলল, মাথায় খুব ব্যথা করছে, কিছু মনে না করলে একটু টিপে দিবি প্লিজ। জঙ্কুকের কণ্ঠ অনেক ভার, কথাগুলো অনেক কষ্টে বলেছে। আপনার জন্য কফি নিয়ে এসেছিলাম। এই ব্যথা কফিতে কমবার নয়। তে এগিয়ে এসে জঙ্কুকের মাথার পেছনে দাঁড়িয়ে আলতোভাবে চুলে স্পর্শ করে। জঙ্কুক চোখ বন্ধ করে বসে আছে, একবারের জন্য তাকিয়েও দেখছে না। জঙ্কুকের মাথায় হাত বুলাতে বুলাতে তে ডাকলো, জঙ্কুক ভাই, হুম। আপনার কি হয়েছে? কি নিয়ে এত টেনশন করছেন? ভাবছি আগামীকাল ফুপ্পির সাথে বাসার মানুষদের দেখা করাবো, কিন্তু কিভাবে কি করব কিছু ভেবে পাচ্ছি না। বাসার মানুষদের রাজি করানোর উপায়ও পাচ্ছি না, তাই খুব টেনশন হচ্ছে। তাই খানিক ভেবে বলল, আমি কি কোনোভাবে আপনাকে সাহায্য করতে পারি? না, তোকে আমি কোনো কিছুতেই জড়াতে চাই না, তোর কিছু করতে হবে না। কেন? ফুপ্পি কি আপনার একার নাকি? ফুপ্পিকে বাসায় ফেরানোর দায়িত্ব একা আপনার না, এই দায়িত্ব আমারও। আমার মাথায় একটা প্ল্যান আছে, বলি? বল। তে জঙ্কুকের কানের কাছে বিড়বিড় করে সব প্ল্যান বলল। আমি বললাম তো, তোকে আমি এই ঘটনায় জড়াতে চাই না, কেন বুঝতে চাইছিস না? কিছু হবে না আমার, আপনিই তো বলেন আমি এবারে রাজকন্যা। রাজকন্যার কথা কি অমান্য করবে শুনি? তোকে কিছু বলতে হবে না। আমি বড় আব্বু আর আব্বুকে রাজি করাতে পারবো, আপনি এত ভয় পাবেন না। রাজকন্যার উপর অনাকাঙ্ক্ষিত আক্রমণ বা সামান্যতম আচরণ আমি সহ্য করতে পারবো না। রাজকন্যার কিছুই হবে না জনাব, আমি এখনই রাজি করেই আসছি। এই শোন। পরে শুনবো, রাজকন্যা এখন গুরু দায়িত্ব পালন করতে যাচ্ছে। জঙ্কুক আবারও তেকে ডাকে। ততক্ষণে তে রুম থেকে বেরিয়ে পড়েছে। মাথা ব্যথা, ভয়, তে চিন্তায় জঙ্কুকের মন খুঁতখুত করছে, অস্থির লাগছে। তেকে অতি সামান্য কারণেও কেউ ধমক দিলে জঙ্কুকের পায়ের রক্ত মাথায় উঠে যায়। এই অবস্থায় নিজেকে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না বলে তেকে আগে থেকেই সাবধানে রাখে। তে সারা শব্দ নেই। জঙ্কুক বুঝতে পারে তেকে থামানো সম্ভব না। গত 2 রাত নির্ঘুম কাটিয়েছে। প্রচন্ড মাথা ব্যথা সত্ত্বেও জঙ্কুক উঠে ব্যালকনিতে আসলো। ততক্ষণে তে নিচে চলে গেছে। সোফায় বসে নামজেন আর সুবিন কিছু কাগজপত্র দেখছিল। জঙ্কুক উপর থেকে বাবা চাচা আর তেকে দেখছে, ভেতরটা ভয় কাঁপছে। জঙ্কুক ছোট থাকাকালীন নামজেন কয়েকবার জঙ্কুককে নিয়ে ঘুরতে গিয়েছিল। তারপর থেকে আজ অব্দি একসঙ্গে পরিবার নিয়ে কোথাও যায়নি তিনি। ফুপ্পির জন্য তে আজ রিস্ক নিয়ে আব্বু বড় আব্বুকে রাজি করাতে নিচে এসেছে। কিভাবে কি বলবে বুঝতে না পেরে রান্নাঘরে ছুটে গেল। বড় আম্মু দাও, আজকে চা আমি করব। তুই পারবি না মা, হাত পোড়ায় ফেলবি। মোটেই না, তোমরা সবাই আমাকে এত ছোট মনে করো কেন? আমি কত বড় হয়ে গেছি দেখছো না? তুই বড় হয়ে গেছিস? অবশ্যই হয়েছি, আগামী মাসে 19 বছরে পা দিতে যাচ্ছি। মাশাআল্লাহ, বিয়ের বয়স তো হয়ে গেছে, জামাই দেখতে হবে তাহলে। তে লজ্জায় বড় আম্মুর আঁচল দিয়ে নিজের মুখ ঢেকে মনে মনে বলল, জামাই ফিক্স, এখন তোমার ছেলের হাতে সব। তোমার ছেলে যত তাড়াতাড়ি রাজি হবে তত তাড়াতাড়ি আমি তোমার ছেলের বউ হব। বিয়ের নাম শুনেই এত লজ্জা? তের এই লজ্জার কারণ যে অন্য কিছু এটা জিনকে বুঝতে দিল না। কিছুটা স্বাভাবিক হয়ে 2 কাপ চা নিয়ে চলে গেল। আম্মাজান, তুমি শান্ত গলা করে। এমনিতেই দেখে মনে হচ্ছে বড়সড় আবদার আছে, কি লাগবে বলে ফেলো। কিছু লাগবে না বড় আব্বু। তোমরা নাকি আজকে ঘুরতে গেছিলা? তা কোনো গেছিলা ঘুরতা? চিড়িয়াখানা আর বোটানিক্যাল গার্ডেনে। ঘোরাঘুরি করে তোমার মন ভালো হইছেনি? ভালো লাগেনি, বরং মনটা আরো বেশি খারাপ হয়ে গেছে। কেরে? সবাই সবার আব্বু আম্মু সহ পুরো পরিবার নিয়ে ঘুরতে এসেছিল। তারা কত আনন্দ করেছিল। আমার বোধ শক্তি হওয়ার পর থেকে আমি কোনোদিনও দেখিনি আমার বাসার সবাই একসঙ্গে ঘুরতে গিয়েছে। আমি চাই আগামীকাল আমাদের বাসার সবাই একসাথে ঘুরতে যাব। এটা আমার অভিযোগ, সেই সঙ্গে আবদারও। তোমার আম্মু বড় আম্মু কাকিয়াকে নিয়ে যেও, আর আমি যে হোপকে বলবো সেও তোমাদের সঙ্গে যাবে। আমি বলেছি সবাই, মানে এবারই প্রত্যেককে, সেখানে আপনারা দুজনও পড়েন। আমগো কাম আছে, বাকি সবাই লইয়া যাইও। আগামীকাল বিশ্ব ভালোবাসা দিবস, আমি খোঁজ নিয়েছি, অফিস ছুটি। প্লিজ আপনারা চলুন। না মামুনি, তোমরা ঘুরে এসো, টাকা দিয়ে দিব, খাওয়া দাওয়া করে কেনাকাটা করে এসো। থাক, টাকা লাগবে না, আপনাদের কোথাও যেতে হবে না। আমি কত আশা নিয়ে এসেছিলাম, সবাই একসঙ্গে ঘুরতে যাব, কত ভালো লাগবে। সত্যি বলতে আপনারা আমায় ভালোই বাসেন না, শুধু মুখেই বলেন। এভাবে বলছো কেন মামুনি? আচ্ছা ঠিক আছে, তোমার আব্বুও সাথে যাবে, তবু মন খারাপ করো না। বললাম তো কাউকে যেতে হবে না, আপনারা আপনাদের ব্যবসা কাজ নিয়েই ব্যস্ত থাকুন। আমাদের ভালোবাসার প্রয়োজন নেই। এরপর থেকে আমাকেও লক্ষ্মী মেয়ে বলে সম্বোধন করবেন না। আপনাদেরকে বিরক্ত করার জন্য দুঃখিত, আপনারা আপনাদের কাজ করুন।
তে চলে যেতে নিলে নামজন ডেকে শান্ত স্বরে থেকে বোঝানোর চেষ্টা করলো, কিন্তু তে নিজের জেদ থেকে নড়বেই না। এক পর্যায়ে তে বলে বসলো, আগামীকাল ঘুরতে না গেলে বাড়ির কারোর সঙ্গে কথা বলবো না। নামজন বেশ কিছুক্ষণ চোখ বন্ধ করে ভাবলো। ছোট থেকেই বোনকে অনেক আদরে বড় করেছিল, বোনের কোনো আবদার কখনো অপূর্ণ রাখেনি। প্রতি সপ্তাহেই 4 ভাই বোন মিলে ঘুরতে যেত। যেহেব সবার ছোট থাকা সত্ত্বেও নামজন আর সুবিনের বোনের প্রতি ভালোবাসা বেশি ছিল, কিন্তু বোন এমন কাণ্ড ঘটানোর ফলে ভাই বোনের শারীরিক মানসিক দুভাবেই বিচ্ছেদ ঘটেছে। পরিবারকে সময় দেওয়া, বিশেষ করে ঘুরতে নিয়ে যাওয়াটা একেবারেই ছেড়ে দিয়েছে। দু একবার গেলেও মাথায় শুধু বোনের স্মৃতি ঘুরতো। তার জন্য পরিবারের দায়িত্ব ছেড়ে ব্যবসার হাল শক্ত করে ধরেছে। সেই থেকেই পরিবারের পুরো দায়িত্ব পড়েছে জেহপের উপর। বাসার বাজার থেকে শুরু করে কেউ অসুস্থ হলে হাসপাতালে নেওয়া, ডাক্তার দেখানো, ঘুরতে নিয়ে যাওয়া সম্পূর্ণ দায়িত্ব জেহপের। অনেক ভেবেচিন্তে অবশেষে নামজন জানালো তিনিও আগামীকাল যাবে। এবার তের খুশি দেখে কে। তে ছুটে গিয়ে আম্মু, বড় আম্মু আর কাকিয়াকে ডেকে নিয়ে আসে। এর মধ্যে জঙ্কুক নিচে নামে। কালকা কি তুমি ফিরে আসো? কিছু কাজ আছে। কেন চাচ্ছো? তে আম্মা জান পাগল বানাই লেটাছে। কালকা নাকি ভালোবাসা দিবস, সেই উপলক্ষে বাসা সবাই লয়ে নাকি ঘুরতে যাইবো। তুমি কি সময় দিতে পারবা? জঙ্কুক উদাসীন কণ্ঠে বলল, সবাই গেলে আমার তো সময় দিতেই হবে, কাজ না হয় পরেই করলাম। জঙ্কুকের ভাবের কথা শুনে তে কপাল কুঁচকে জঙ্কুকের দিকে তাকিয়ে মনে মনে বলল, দিনরাত এক করে ফুপ্পিকে নিয়ে ভাবা মানুষটা ফুপ্পির সাথে সবার দেখা করানোর চিন্তা আত্মার হয়ে যাচ্ছিল, অথচ আপুর সামনে এসে কি সুন্দর করে বলছেন ওনার নাকি কাজ আছে। কোথায় যাওয়া হবে, কখন যাবে, সব সিদ্ধান্ত শেষে যে যার মতো চলে গেছে। জঙ্কুক খেতে বসেছে। জঙ্কুককে দেখে তেও জঙ্কুকের বিপরীতে বসে। আপনার আগামীকাল কি এমন কাজ আছে শুনি? কোনো কাজ নেই। কেন? একটু আগে যে বললেন ব্যস্ত, কাজ আছে। কখনো কখনো পরিস্থিতি বুঝে মুখে মুখে হলে ব্যস্ততা দেখাতে হয়। সবাই এক্সাইটেড হয়ে গেলে সমস্যা আছে। আপনি কি ভাবেন আর কি করেন আপনিই জানেন। থ্যাংক ইউ মাই ডিয়ার স্প্যারো। আজ সকাল থেকে বাড়িতে হইচই। সকিনাতে বান্টু তিনজনই খুব এক্সাইটেড। গতকাল হুট করে জঙ্কুক শাড়ি নিয়ে এসেছিল, তাই সাজার তেমন সময় পাইনি। আসতে সকাল সকাল চুলে শ্যাম্পু করে অনেকটা সময় নিয়ে শাওয়ার নিয়েছে। ভালোবাসা দিবসে জঙ্কুকের সঙ্গে মিলিয়ে জামা পরবে এটা আগে থেকে ভেবে রেখেছিল, কিন্তু সারাদিন যাবৎ জঙ্কুকের কোনো হদিশ নেই। সে সকালে বেরিয়েছে, এখনো আসছে না। তে রেডি হয়ে সোফায় বসে ফোন চাপছিল। এর মধ্যে জঙ্কুক বাসায় এসে আর্য খেতেকে খানিক দেখেই দ্রুত রুমে চলে গেল। 20 মিনিটের মধ্যে শাওয়ার নিয়ে একেবারে রেডি হয়ে নেমে জঙ্কুক বাসা থেকে বেরিয়ে যাচ্ছে। পেছন পেছন তেও ছুটল। শোন, ওখানে একদম শান্ত থাকবি। ফুপ্পিকে তুই চিনিস না, আর আজকের জন্য আয়ুকেও চিনিস না। ওদের দেখে উত্তেজিত হয়ে জড়িয়ে ধরতে যাবি না, মনে থাকবে? আচ্ছা ঠিক আছে, কিন্তু আপনি সকাল থেকে কোথায় ছিলেন? ফুপ্পি দুশ্চিন্তা করতে করতে অসুস্থ হয়ে পড়েছিল, তাই ওনাকে দেখতে বাসায় গিয়েছিলাম। আমার ফুপ্পির জন্য খুব টেনশন হচ্ছে। আর আমার আব্বুর জন্য বেশি টেনশন হচ্ছে। আচ্ছা যাই হোক, তুই মুড অফ করে থাকিস না। বাসার সকলের সঙ্গে ঘোরার ইচ্ছে পূরণ হচ্ছে, সেটাতেই ফোকাস কর। তাই কথা না বাড়িয়ে সোজা গাড়িতে গিয়ে বসলো। একটু পর সকলেই চলে আসে। বাসার আশেপাশে সুন্দর নিরিবিলি জায়গা ঘুরে হালকা নাস্তা করে পরিশেষে রমনা পার্কে আসলো। জঙ্কুক আর সুগা এমন ভাব নিচ্ছে যে বাবা চাচার কথা ছাড়া তারা কোনো দিকে যায় না। রমনা পার্কে যাবে কিনা সেই অনুমতিও বাবার থেকে নিয়েছে জঙ্কুক। শান্ত পরিবেশে হাঁটছে সকলে। তের কথা মাথায় রেখে নামজন নিজেই সকলকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে, এটা সেটা গল্প বলছে। ফুপ্পির কথা জানতে তে ইচ্ছে করেই সামনে থেকে পিছনে আসে, কিন্তু সুগা বা জঙ্কুক কারোর কাছে পাত্তা না পেয়ে তে চলে যেতে নিলে জঙ্কুক আচমকা তের হাতের কবজিতে শক্ত করে ধরে। তে পেছনে ফিরতেই জঙ্কুক চোখের ইশারা করলো সামনে না আগানোর জন্য। সামনে সবার হাঁটা হঠাৎই থেমে গেছে। তে এবার ঘাড় ফিরিয়ে সুগাকে দেখার চেষ্টা করলো। জঙ্কুক তের হাত ধরে রেখেছে। এই দৃশ্য যেন কারো নজরে না পড়ে, তার জন্য সুগা কিছু দেখেনি ভাব করে তেকে আড়াল করে দাঁড়িয়েছে। যে আয়ুকে দেখতে পেয়ে এগিয়ে গেল। বাকিরা সেখানেই দাঁড়িয়ে আছে। আরে আয়ু, কেমন আছো? ভালো আন্টি, আপনি কেমন আছেন? আপনারা সবাই বুঝি ঘুরতে এসেছেন? আলহামদুলিল্লাহ ভালো। তের আবদার আজকে স্পেশাল দিনে সবাইকে নিয়ে ঘুরবে, তার জন্য আসলাম। আয়ু এবার নামজনকে উদ্দেশ্য করে সালাম দিয়ে বলল, আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, তুমি ভালো আছো তো? জি আলহামদুলিল্লাহ। ওরে মারি আইউ, তুমি কি একা আছো নাকি? না। বলে ঘাড় ফিরে তাকিয়ে গাছের নিচে বসে মহিলার দিকে তাকালো। জিন কিছুটা পিছিয়ে নামজনের কাছাকাছি এসে আস্তে করে বলল, উনি মনে হয় আয়ুর আম্মু। আপনাকে যে বলছিলাম কিছু তো বললেন না। আজকে তাহলে আমাদের বাসায় দাওয়াত দিব না, আপনি কি বলেন? ঠিক আছে, তোমার যেহেতু এত ইচ্ছে দিও দাওয়াত, আমার কোনো সমস্যা নেই। উনি তোমার আম্মু না? ডাকো, একটু কথা বলি। উনি আমার শাশুড়ি মা। সহসা স্তব্ধ হয়ে গেছে সবকিছু। জিন অবিশ্বাস্য চোখে তাকিয়ে আছে আয়ুর দিকে।
জিন প্রায় প্রায়ই জঙ্কুকের জন্য আয়ুর কথা বলে, কিন্তু নামজেন তেমন সাড়া দেয়নি বলে এতদিন কিছু বলতে পারেনি। অথচ সেই মেয়ে বিবাহিত। ওনাদের সাথে সাথে বাকিরাও অবাক চোখে তাকিয়ে আছে। এদিকে জঙ্কুক তের হাত ধরে রেখেছে যাতে তে কোনোভাবেই সামনে না যায়। ও মাই লিটল গার্ল, তোমার ম্যারিড কবে হলো? অক্টোবরের 12 তারিখে আন্টি। জিন এবার দ্বিতীয়বারের মতো আশ্চর্য হলো। আজকে 14 ফেব্রুয়ারি, তার মানে 4 মাস আগেই আয়ুর বিয়ে হয়ে গেছে। অথচ উনি তাকে ছেলের বউ বানাতে উঠে পড়ে লেগেছিল। ওরে মারি, তুমি বিয়ে শাদী করে এলেছো তো আমগুলো দিয়ে কইলা না? আসলে আন্টি হুট করে বিয়ের দিন তারিখ ঠিক হয়েছিল, আর ওইরকম প্রোগ্রামও করা হয়নি, তার জন্য বলা হয়নি। তো তোমার জামাই কি করে? জবের জন্য আপাতত দেশের বাইরে আছেন, দোয়া করবেন আমাদের জন্য। ফি আমানিল্লাহ, স্বামী সংসার নিয়ে সুখে থাকো। হ্যাঁ, কি হলো আম্মু, আসো। এবার মহিলা উঠে মাথায় ওড়না দিয়ে মাথা নিচু করে এগিয়ে এসে শীতল কণ্ঠে বলল, আসসালামু আলাইকুম। আস্তে করে সকলেই সালামের উত্তর দিয়ে তাকালো সেই মহিলার দিকে। মহিলা মুখ তুলে তাকাতেই চোখাচোখি হলো নামজন আর সুবিনের সাথে। মুহূর্তেই নিস্তব্ধতায় ছেয়ে গেছে সবকিছু। সেলিনা একে একে সকলকে দেখছে। সেলিনার দিকেও এক দৃষ্টিতে তাকিয়ে আছে সকলেই। 28 বছর পর কাউকে হুট করে দেখলে কখনোই চেনা সম্ভব না। বেশ কিছুক্ষণ পর জেহুব বলল, হ্যাঁ সোস, এটা তো দেখছি আপা। কিরো সেলিনা, তুই এনো? জিন এখনো নিশ্চুপ। আয়ুর বিষয়টাতেই এখনো স্বাভাবিক হতে পারছে না। তার উপর এত বছর পর ননদের সাথে দেখা, সবকিছু মাথার উপর দিয়ে যাচ্ছে ওনার। এদিকে নামজনও পাথরের ন্যায় দাঁড়িয়ে আছে। আব্বু, উনি কে? জেহুব উত্তর দিতে পারছে না। নিজের সন্তানের সামনে বোনকে কি বলে পরিচয় দিবে সেটাও বুঝতে পারছে না। জেহুব অসহায়ের মতো তাকিয়ে আছে সুবিনের দিকে। দীর্ঘ সময় নীরবতা ভেঙে সেলিনা জিজ্ঞাসা করলো, কেমন আছো ভাইজান? একমাত্র বোনের মুখে ভাইজান ডাক শুনে নামজনের বুকটা কেঁপে ওঠে। আলহামদুলিল্লাহ, ভালোই আছি। আয়ু সশরীরে এতক্ষণ উপস্থিত থাকলেও তার মনোযোগ ছিল ফোনে। জংসুক কল দেওয়ায় ফোন নিয়ে একটু দূরে চলে গিয়েছিল। কথা শেষ করে এগিয়ে আসতে আসতে স্বাভাবিক কণ্ঠে বলল, আম্মু, কথা শেষ হয়নি, চলো বাসায় যাই। সেলিনার কান্না গলায় আটকে আছে। এত বছর পর ভাইদের সচক্ষে দেখেছে, ঠিকমতো কথা বলতে পারছে না। আসছি ভাইজান। আয়ু আর সেলিনা চলে যাচ্ছে। প্রত্যেকে সেদিকে তাকিয়ে আছে। প্রতিটা সদস্যের ভেতর খুঁড়ে শুধু দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। নামজান সুবিন সহ সকলেই আজ কঠিন সত্যের মুখোমুখি হয়েছে। সন্তানদের প্রশ্নের উত্তরে না পারছে সত্যি বলতে, আর না পারছে এড়িয়ে যেতে। ফুপি চলে গেল কেন? আমি বলছি চলে যেতে। কেন? আবেগ, অনুভূতি, ভালোবাসা 28 বছর যাবৎ চাপা পড়ে কঠিন পাথরের রূপ নিয়েছে। সেই পাথর 5-10 মিনিটে গলবে না, তার জন্য পর্যাপ্ত সময় লাগবে। সকালে বাসায় ফিরে এসেছে, কারো মুখে কোনো কথা নেই। 3 ভাইয়ের মনে কি চলছে কে জানে। সুগা বাসায় ফিরে আবার বেরিয়েছে। টুকিটাকি কাজ ছিল, সেগুলো শেষ করে জিমিনদের এলাকায় আসে। কিন্তু জিমিনের কোনো হদিশ নেই। আজকের স্পেশাল দিনে জিমিনের দেখা পাবে না ভাবতেই ভেতরটা মোচড় দিয়ে ওঠে। সন্ধ্যার পর হয়ে গেছে, জিমিনের বের হওয়ার কোনো সম্ভাবনা নেই। কিন্তু সুগার মন যেতেও চাইছে না। প্রায় 1 ঘন্টা অপেক্ষা করার পর সুগা জিমিনকে কল দিল। এই মেয়ে, কোথায় আছো? বাসায় কেন? আমি তোমাদের বাসার গলির সামনে দাঁড়িয়ে আছি, তাড়াতাড়ি আসো। মানে? আসতে বলছি, আসো। বলে সুগা কল কেটে দিয়েছে। জিমিন শোয়া থেকে উঠে বসে ফোনের নাম্বারটা আবারও চেক করে। সত্যি সত্যি সুগা ভাই, কিন্তু উনি হঠাৎ এখানে এসে কল কেন দিবে এটাই ভেবে পাচ্ছে না জিমিন। চোখে মুখে অল্প একটু পানি ছিটিয়ে দৌড়ে বেরিয়ে গেছে। সদ্য ঘুম থেকে ওঠায় চুলের অবস্থাও নাজেহাল, কিন্তু আশ্রয়ের সময় নেই। গলির ঠিক সামনেই সুগা দাঁড়িয়ে আছে। সুগাকে দেখা মাত্রই দৌড়ের গতি কমে গেছে, ধীর গতিতে এগিয়ে গেল। গলায় ওড়না পেঁচানো, চুল অগোছালো, মুখ মলিন হয়ে আছে। সন্ধ্যাবেলা চুল ছেড়ে বের হয়েছে কেন? আর চুলের এ দশা কেন? মাথায় ওড়না দাও। জিমিন ওড়না মাথায় দিতে দিতে জবাব দিল, ঘুমিয়েছিলাম। অসময়ে ঘুমাও কেন? সন্ধ্যাবেলা ঘুমাতে নেই, তুমি জানো না? জানি, ঘুম পাচ্ছিল তাই। হাতের কি অবস্থা দেখি। জিমিন আস্তে করে হাত বাড়ালো, ব্যান্ডেজ খুলে ফেলেছে। সুগা জিমিনের হাতে ধরে ফোনের আলো দিয়ে ভালোভাবে হাতটা দেখে কিছু ওষুধ জিমিনের হাতে দিয়ে বলল, দেখে শুনে কাজ করতে পারো না? এই ওষুধগুলো ঠিকমতো খেও, তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। গতকালই নিয়ে আসতাম, কিন্তু জরুরি কাজে বের হয়েছিলাম, আর এত রাতে বের হতে পারবো না, তাই আসিনি। আমি ওষুধ খাচ্ছি। আজ থেকে এগুলো খাবা, আন্দাজে আনিনি। ডাক্তারের সাথে কথা বলেই নিয়ে এসেছি, এইটুকু বিশ্বাস রাখতে পারো। বিশ্বাসের কথা আসছে কোথা থেকে? আমি বলছিলাম। আর কিছু বলতে হবে না, খাবারগুলো খেয়ে নিও। নাও। এত কিছু কেন এনেছেন? এসবের কোনো দরকার ছিল না। তাহলে কি দরকার বলো, এনে দিয়ে যাচ্ছি। কিছুই দরকার নেই আমার। তে কোথায়? বাসায়। কল দিলে কল ধরে না, একটু বলে দিবেন আমার কলটা যেন ধরে। বোন একটু টেনশনে আছে, টেনশন ফ্রি হলে নিজেই কল দিবে। কি হয়েছে? তেমন কিছু না, বাসায় একটু সমস্যা চলতেছে। জানোই তো, বোনও অল্পতেই হাইপার হয়ে যায়, এই আর কি।
জিমিনের মাথায় জঙ্কুক ভাইয়ের কথাই ঘুরছে। বাসার আর কোনো সমস্যার কথাও জিমিনের মাথায় আসছে না। তবে কি জঙ্কুক ভাইয়ের সঙ্গে সমস্যা হয়েছে? বাসায় কি সমস্যা হয়েছে আমাকে বলা যাবে প্লিজ? বনুকে জিজ্ঞাসা করো, বনুই বলবে। সন্ধ্যার পর এতক্ষণ বাইরে থাকা ঠিক না, বাসায় চলে যাও। জি আচ্ছা, ধন্যবাদ। এদিকে বাসার হিমশীতল পরিবেশ দেখে তের খুব চিন্তা হচ্ছে। জঙ্কুক সোফা চোখ বন্ধ করে হেলান দিয়ে বসে আছে। ড্রয়িং রুমে আর কেউ নেই। তে বেলকনি থেকে জঙ্কুককে দেখে নিচে আসলো। জঙ্কুক ভাই। জঙ্কুক চোখ মেলে আর চোখে তাকালো, কিছুই বলল না। তে আবারও বলল, এখানে বসে আছেন কেন? রুমে যান। রুমে যেতে ভয় লাগছে। আব্বুর নিস্তব্ধতা আমায় খুব ভাবাচ্ছে। আর কারোটা জানি না, তবে আব্বুর জন্য খুব চিন্তা হচ্ছে। বড় আম্মুও খুব কষ্ট পেয়েছে। আইয়ু আপুর বিষয়টা আগে জানিয়ে দিলেই হতো। আম্মুর কষ্ট পাওয়াটা আহামরি কিছু না। আমি বারবার বারণ করা সত্ত্বেও আমার বউ ভাবতে হয় কেন? কয়েকবার বলার পরও যেহেতু মানেনি, তাই আমি আর কিছু বলিনি। বউ ভাবতে থাকুক, আমার না হোক। জংসুক ভাইয়ের বউ তো। আমি যেটা চাইছিলাম ওটা হয়নি। কি চেয়েছিলেন? সুগাকে দিয়ে আয়ুকে আনিয়েছিলাম। সুগা আর আয়ুর বয়স কাছাকাছি। আমি ভাবছি আম্মু বা মামুনি করলে সুগাকে নিয়ে সন্দেহ করবে, আর আমি ওইটা কাজে লাগাবো। উল্টো আমিই ফেসে গেছি। আম্মু ডিরেক্ট আমার বউ বানানোর চিন্তা করে ফেলছে। তার মানে এসব আপনাদের প্ল্যান? হ্যাঁ, সবটাই পরিকল্পিত। আগে যে বলেছেন আমার জন্য নাকি আইয়ু আপুকে এনেছিলেন। তোর জন্যই তো আনছি। ফুপ্পি কি তোর না? চান্স কি তুই পাসনি? তাহলে কার জন্য করছি এসব? তোর জন্য যদি শুধু শিক্ষক লাগতো, তবে এই শহরে ভালো শিক্ষকের অভাব ছিল না। তারা তোকে দায়িত্ব নিয়ে পড়িয়ে চান্সও পাওয়াতো। কিন্তু ফুপ্পির সাথে কিভাবে সম্পর্ক ঠিক করবো তা ভেবে পাচ্ছিলাম না। একমাত্র উপায় ছিল আয়ু। আয়ু তোকে পড়ালে আর তুই চান্স পেলে বাসার মানুষের আয়ুর প্রতি পজিটিভ চিন্তা আসবে। তখন ধীরে ধীরে ফুপ্পির সংস্পর্শে আসা যাবে। আরেকটা হচ্ছে বউ বানানোর চিন্তা। ওইটা আসলে শুরুতে ছিল না। সুগাকে দিয়ে আনিয়েছি কারণ আমি দেশে ছিলাম না। দেশে ফিরে আমি টিচার কিভাবে পাবো? তাছাড়া আয়ু যে ইয়নোর বোন, এটা জানলে সবাই শিওর ধরে নিত আমার আয়ুর সাথে সম্পর্ক। এর জন্য মূলত সুগাকে দিয়ে আনিয়েছি, কিন্তু তাতে কোনো লাভ হলো না। আপনি খুব চালাক, শুধু শুধু হিটলার বলি না আপনাকে। চালাক আর হতে পারলাম কোথায়? নিয়তির বেড়া জালে বন্দি হয়ে আছি। কি হয়েছে? কিছু না, রুমে যা। তে রুমে এসে টেবিলের উপর মাথা রেখে চোখ বন্ধ করে শুয়ে আছে। 20 মিনিট পর জাঙ্কুক তে দরজায় এসে বলল, আসবো? আসুন। জাঙ্কুক হাতে নুডলসের বাটি নিয়ে রুমে ঢুকলো। রাতে রান্না করেনি, এটা খেয়ে নে। নুডলস আপনি রান্না করেছেন? হ্যাঁ। আপনি নুডলসও রান্না করতে পারেন? জি ম্যাডাম। আর কি কি পারেন? কি খেতে চান বলুন শুধু। বাবা গো বাবা, এত কনফিডেন্স! তে মায়াবী দৃষ্টিতে জাঙ্কুকে দেখছে। মাত্র রান্না করে আসায় জাঙ্কুকের শরীর কিছুটা ঘেমে গেছে। ঘামে বেচা কপালে চুল লেপটে আছে। কি হয়েছে, কোনো সমস্যা? আপনি মানুষটা আগাগোড়া সমস্যা। মায়ার চাদরে আবদ্ধ করে দিনকে দিন আমার প্রগাঢ় মনকে অনুগ্রহ করে তুলছেন। কি ভাবছিস? তেমন কিছু না। বল শুনি। বলবো? বল। ধমক দিবেন না তো? না, ধমক দেব না। তোর মনে যা যা অজ্ঞাত কথা আছে সব শুনবো আমি। আমি বলতেই তের ফোনে কল বেজে ওঠে। তে ফোন হাতে নিয়ে দেখলো বেগম কল দিয়েছে। জাঙ্কুকের চোখে বেগম নাম পড়া মাত্রই রাগে শরীর ঘামতে শুরু করেছে। তে কল কেটে দিয়েছে। তারপরও বেগম আবার কল দিয়েছে। জাঙ্কুক ফ্লোরের দিকে তাকিয়ে রাগ কমানোর চেষ্টা করছে। আজকের স্পেশাল দিনে জাঙ্কুক থেকে একটু সময় দিতে পারেনি, তাই ভেবেছিল আস্তের মনে সুপ্ত অনুভূতি জানবে, যতটা সম্ভব থেকে আশ্বস্ত করবে। কিন্তু বেগম কল দিয়ে সব ধ্বংস করে দিয়েছে। বেগমের দ্বিতীয় কল রিসিভ করতেই বেগম বলল, বেবি হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। কথা কানে ঢোকা মাত্রই জঙ্কুকের কান দিয়ে গরম বাতাস বের হতে শুরু করেছে। বসা থেকে উঠে দীর্ঘ কদম ফেলে রুম থেকে বেরিয়ে গেছে। তে জঙ্কুকের প্রস্থানের শব্দ শুনেই ঘাড় ফিরিয়ে দেখলো। রাগে গজগজ করতে করতে বেগমকে বলল, এই হারামি, রাখ তোর ভ্যালেন্টাইন। আমার ভ্যালেন্টাইনের 18টা বাজিয়ে দিয়েছিস। আমায় একদম বেবি বলবি না, বাদর কোথাকার। তুই জীবনও ভালো হবি না। কল কেটে দেওয়ার পরেও বারবার কেন কল দিচ্ছিস? আমার কপালটাই খারাপ, ধুর, ভাল লাগে না। বাই। তের আগে ফুসতে ফুসতে কল কেটে দিয়েছে। জঙ্কুক ভাই যখনই তের কাছাকাছি আসে একটু শান্তশিষ্টভাবে কথা বলে, তখনই কেউ না কেউ বাধা দেয়। তের মেজাজ চরমে। জিমিন ফোন দিচ্ছে। কল কেটে আগে ফোন বন্ধ করে রেখে দিয়েছে। এদিকে জঙ্কুকের নিজের প্রতি বড় রাগ হচ্ছে। আজ মনে হচ্ছে বেগম আর তামিমকে প্রথম দিনই ওয়ার্নিং দেওয়ার দরকার ছিল। সুগার ইয়ন এতবার বলার পরও জঙ্কুক সায় দেয়নি। প্রতিনিয়ত এদের আচরণে নিজে অতিষ্ঠ হয়ে যাচ্ছে। জঙ্কুক আজ পর্যন্ত তাকে ভালোবেসে বেবি ডাকতে পারলো না। কোথাকার কোন ছেলে বেবি বলে সম্বোধন করছে। ঘন্টাখানেক পর জঙ্কুক নিচে এসে রাত 12টা নাগাদ সোফাতেই শুয়েছিল। 12টার পর রুমে গিয়ে ঘুমিয়েছে। 1 ঘন্টাও হয়নি, নিচে চিল্লাচিল্লির শব্দে জঙ্কুক তাড়াহুড়া করে ছুটে আসে। জঙ্কুকের আব্বুর শরীর খারাপ লাগছে। সুবিনার যে হোক তড়িগড়ি করে গাড়ি বের করতে চলে গেছে। এদিকে জিনের কান্না বাকি দুজনও থামাতে পারছে না। হাসপাতালে যেতে চাচ্ছে। জঙ্কুক বুঝিয়ে শুনিয়ে মাকে রেখে গেছে।
তে মেন গেট পেরিয়ে বাইরে এসে কেঁদে যাচ্ছে। রাত প্রায় 2টা বাজে। জঙ্কুক কয়েকবার থেকে ভেতরে যেতে বলেছে, কিন্তু তে জায়গা থেকে নড়ছেও না। বাধ্য হয়ে জঙ্কুক এসে তে দু চোখের পানি মুছে বলল, কান্না করিস না প্লিজ, আব্বুর কিছু হয়নি। মনে হচ্ছে অতিরিক্ত দুশ্চিন্তার প্রেশার বেড়েছে। তোরা সবাই যদি এভাবে কান্না করিস, আমি কিভাবে সবকিছু সামলাবো বল? তুই আম্মুর কাছে যা প্লিজ, আম্মুকে শান্ত করে ওষুধ খাইয়ে দিস, আর আম্মুর কাছেই থাকিস। ঠিক আছে। নামজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। ডাক্তার পরীক্ষা করে জানালো সিরিয়াস কোনো সমস্যা নেই। ঘন্টা দুয়েক পর নামজন কিছুটা স্বাভাবিক হলে ওনাকে বাসায় আনা হয়েছে। বাসার পরিস্থিতি বেশ শান্ত। জঙ্কুক আগে ফোন করে জানিয়েছিল তেমন কোনো সমস্যা নেই। তাই জিনের চুলে তেল দিয়ে দিচ্ছে। রুমে ঢুকে সেই দৃশ্য দেখে জঙ্কুকের ঠোঁটের কোণে হাসি ফুটলো। নামজন বিছানায় শুয়ে বলল, জঙ্কুক, তোমার সাথে আমার কথা আছে। জঙ্কুক খুব ভালো করে বুঝতে পারছে তার আব্বু কোন বিষয়ে কথা বলতে চাচ্ছে, কিন্তু এই অবস্থায় কথা বলা একদম ঠিক হবে না। তাড়াতাড়ি করে ডাক্তারের কাছে নেওয়াতে বড়সড় কোনো সমস্যা হয়নি। আর একটু দেরি হলে হার্ট অ্যাটাক অথবা স্ট্রোক পর্যন্ত হতে পারত। আপনার এখন ঘুমানো দরকার, কথা পরেও শোনা যাবে। খুব গুরুত্বপূর্ণ কথা, শোনো। জঙ্কুক কিছুটা নিচু হয়ে নামজনের হাতটা শক্ত করে ধরে আব্বুর চোখে চোখ রেখে বলল, আমি বললাম তো শুনবো, কিন্তু এখন না। আপনি ঠান্ডা মাথায় ঘুমান, আমি এখানেই আছি। আপনার যখন ঘুম ভাঙবে আমি তখনই শুনবো। জঙ্কুক একটা চেয়ার এনে বিছানার পাশে বসে আব্বুর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। অন্যদিকে তে বিছানার অপর পাশে বসে বড় আম্মুর মাথা টিপে দিচ্ছে। জিনকে ঘুমের ওষুধ খাওয়ানো হয়েছে, তাই কিছুই টের পায়নি। কিছুক্ষণের মধ্যেই নামজন ঘুমিয়ে পড়েছে। জঙ্কুক তখনও মাথার কাছেই বসে আছে। আচমকা জঙ্কুকের নজর পড়ে তের দিকে। বাবা মায়ের একমাত্র ছেলে হিসেবে বাবা মাকে দেখে রাখার দায়িত্ব জঙ্কুকের। জঙ্কুকের জীবনসঙ্গী হিসেবে তে নিজেও যত্নের সহিত জঙ্কুকের আম্মুকে ঘুম পাড়াচ্ছে। না চাইতেও জঙ্কুকের ঠোঁটে হাসি ফুটে। তের এদিকে মনোযোগ নেই। বড় আম্মু ঘুমাচ্ছে দেখে সেও আর সেদিকে তাকাচ্ছে না। জঙ্কুক হাসি আড়াল করে বলল, তুই ঘুমাতে যা, আমি আছি, সমস্যা নেই। আমার ঘুম পাইনি, ঘুম পেলে না হয় চলে যাব। সকাল হতে চলল, তোর ঘুমানো উচিত। ঘুমানো তো আপনারও উচিত। এত রাত পর্যন্ত সোফা শুয়েছিলেন, রুমে গিয়ে আদৌ ঘুমিয়েছেন কিনা কে জানে। আপনার চোখগুলো লাল হয়ে আছে, স্পষ্ট বোঝা যাচ্ছে ঘুম প্রয়োজন। কই, আপনি তো ঘুমাতে যাচ্ছেন না? জঙ্কুক নীরব হেসে সাবলীল ভঙ্গিতে বলল, বাহ, এত ভালো নজরদারি কবে থেকে শুরু করলি? আপনি দেশে ফেরার পর থেকেই। জঙ্কুকের ফোনে সেলিনা কল দিচ্ছে। জঙ্কুক যেই উঠতে যাবে খেয়াল হলো নামজুন জঙ্কুকের হাত ধরে রেখেছে। আব্বুর হাত ছাড়িয়ে বের হওয়ার সাধ্যই তার নেই, তাই তের দিকে ফোন এগিয়ে দিয়ে বলল, সাবধানে কথা বলিস। তে ফোন হাতে নিয়ে ফুপির কল দেখে তড়িগড়ি করে রুম থেকে বেরিয়ে কল ধরলো। ভাইজান এখন কেমন আছে বাবা? বড় আব্বু মোটামুটি সুস্থ আছে, পাশে নিয়ে এসেছে, এখন ঘুমাচ্ছে। তুমি টেনশন করো না ফুপ্পি। তে হ্যাঁ ফুপ্পি। জঙ্কুক কোথায়? জঙ্কুক ভাই বড় আব্বুর কাছে বসে আছে, তাই আমাকে ফোন দিয়েছে। বাসার সবাই ঠিক আছে তো? আলহামদুলিল্লাহ ঠিক আছে। বড় আব্বু বাসায় আসার পর সবাই বড় আব্বুকে দেখে ঘুমাতে গেছে। তোর আব্বু কেমন আছে? আব্বুর কথা আর কি বলবো, সে যে চুপ করেছে, এখন পর্যন্ত কারোর সাথে কথা বলছে না। তুমি চিন্তা করো না ফুপ্পি, নিজের যত্ন নিও, এখন ঘুমিয়ে পড়ো। আচ্ছা, তোরাও সাবধানে থাকিস, সম্ভব হলে জঙ্কুকের একটু যত্ন নিস। ছেলেটা অতিরিক্ত দুশ্চিন্তা করে। আমার কথা শুনবে নাকি এক ধমক দিয়ে 10 হাত দূরে ফেলে দিবে। তুই বুঝিয়ে বলিস। আচ্ছা বলবো, এখন রাখছি। তে কথা শেষ করে জঙ্কুকের কাছে ফোন নিয়ে গেল। ঘুমাতে যা। আমি থাকি এখানে? রাত জেগে শরীর খারাপ করার কোনো প্রয়োজন নেই, রুমে যা। বড় আব্বু বড় আম্মুকে রেখে যেতে ইচ্ছে করছে না, তাছাড়া চোখে ঘুমও নেই। কথা বললে একটু মানিস প্লিজ। তে আর কিছু বলল না। জঙ্কুক ভাইয়ের শান্ত অথচ শক্ত কণ্ঠের কথাতে আবেগ, অনুভূতি, অধিকার বোধ লুকিয়ে আছে তা বুঝতে পেরেই তে চুপচাপ রুমে এসে শুয়ে পড়েছে। কিন্তু চোখে বিন্দুমাত্র ঘুম নেই। গতকালের ঘটনাগুলো বারবার মাথায় ঘুরছে। গোমরামুখ জঙ্কুক ভাইয়ের পরিবর্তনটা আস্তের মনে বারবার খোঁচা দিচ্ছে। জঙ্কুক দেশে আসার পর তের সঙ্গে তেমন কথা বলতো না, বললেও চোখে মুখে সবসময় রাগ ক্রোধ থাকতো। হুটহাট ধমক দিয়ে বসতো। অথচ ধীরে ধীরে জঙ্কুক কেমন যেন পরিবর্তন হয়ে যাচ্ছে। এখন আর আগের মতো রাগ দেখায় না, তের উপর শুধু শুধু চেঁচায় না। কিছু জিজ্ঞাসা করলে শীতল কণ্ঠে উত্তর দেয়। আর যত্ন তো কয়েকগুণ বেড়ে গেছে। জঙ্কুককে নিয়ে ভাবতে ভাবতেই তে ঘুমিয়ে পড়েছে। সকাল 8টায় জিন সজাগ হয়েছে। জঙ্কুক তখনও চেয়ারে হেলান দিয়ে বসে আছে। তোর আব্বুকে নিয়ে কখন বাসায় এসেছিস? ডাকিসনি কেন আমায়? 4টার দিকে আসছি, তুমি ঘুমাচ্ছিলে তাই ডাকিনি। তোর আব্বু ঠিক আছে তো? আলহামদুলিল্লাহ, একদম সুস্থ আছে, শুধু প্রেশারটা একটু বাড়তি। আজে বাজে চিন্তা ভাবনা বাদ দিতে হবে। সারা রাত ঘুমাসনি? না। রুমে গিয়ে একটু ঘুমিয়ে নে, আমি আছি তোর আব্বুর কাছে। সমস্যা নেই, আব্বু উঠুক পরে যাব।
জিন তেমন জোর করলো না। বাবার অসুস্থতায় ছেলে পাশে থাক, এটা সব মায়েরাই চায়। জিন উঠে ফ্রেশ হয়ে রান্নাঘরের দিকে চলে গেল। ততক্ষণে সকালের নাস্তা প্রায় রেডি হয়ে গেছে। জিন রান্নাঘরে এসে জঙ্কুকের জন্য হালকা নাস্তা নিয়ে রুমে আসে। তোমাকে নাস্তা আনতে কে বলছে? ভালো না লাগলে শুয়ে ঘুমাও। তোর আব্বুর জন্য রান্না করতে হবে। এই অবস্থায় রান্না করতে যাবে? ওরা সব রেডি করে রেখেছে, শুধু রান্নাটা করব। যা খুশি করো, তোমাদের কাউকে কথা মানাতে পারলাম না। জিন হেসে রুম থেকে বেরোতেই তে জিনের আগে রান্নাঘরে ছুটে গেল। সবাই নামজুনের রান্নার বিষয়েই কথা বলছিল। বড় আব্বুর জন্য আজ আমি রান্না করব। ও মাই লিটল গার্লটি, তুমি হয়নি রান্না শিখলে? না রে মা, তোর রান্না করতে হবে না। তোর বড় আব্বু এমনিতেই অসুস্থ, রান্না ভালো না হলে খেতে পারবে না। রান্না একবার ভালো না হলে প্রয়োজনে 5 বার করব। তবু আমিই রান্না করব। তুমি শুধু বসে বসে আমার দিক নির্দেশনা দিবে। মারে, পাগলামি করিস না। ডিসিশন ফাইনাল, রান্না আমিই করব। আমি এই বিষয়ে আর কোনো কথা শুনতে চাই না। তোমরা সবাই রান্নাঘর থেকে যাও, ডাইনিং থেকে নির্দেশনা দিলেই চলবে। বড় আব্বু, আব্বু, জঙ্কুক ভাই যেভাবে নিজের মর্জি চালান, তেও আজ ঠিক সেভাবেই বলছে। জিন সহ বাকিরাও আশ্চর্য নয়নে তেকে দেখছে। সামান্য নুডলস করতে গেলে যে মেয়ে 10 বার আম্মু, বড় আম্মু অথবা কাকিয়াকে ডাকতে থাকে, সে আজ রান্নার জন্য সবাইকে রান্নাঘর থেকে বের করে দিচ্ছে। ভাবা যায়। জিন ডাইনিং এ বসেই তেকে নির্দেশনা দিচ্ছে, তে সে অনুযায়ী রান্না করছে। একবারের জায়গায় 10 বার লবণ চেক করছে। তরকারি হয়েছে কিনা সেটাও বুঝতে পারছে না। আবার কাউকে কাছেও আসতে দিচ্ছে না। জিনের কথা মতো বড় আব্বুর জন্য 2টা তরকারি রান্না করেছে। রান্না শেষে ছুটে গেল বড় আব্বুর রুমে, বড় আব্বু উঠেছে কিনা দেখার জন্য। 3 দিনের অনিদ্রায় জঙ্কুকের চোখ ঘুমে টানছিল, তাই চেয়ারেই হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছে। তার নুপুরের শব্দে সহসা ঘুম ভেঙে গেল। ক্ষুদ্র পরিসরে তাকাতেই চোখে পড়ল তার নাজেহাল অবস্থা। আগুনের তাপে ঘেমে একাকার অবস্থা হয়ে গেছে। যে মেয়ে আজ পর্যন্ত 10 মিনিটও চুলার পাশে দাঁড়িয়ে থাকেনি, সেই মেয়ে আজ 1 থেকে 1.5 ঘন্টা যাবৎ রান্না করেছে। চোখ মুখ লাল হয়ে আছে। তোর এই অবস্থা কেন? বড় আব্বু এখনো ওঠেনি? না। আচ্ছা বলে তে চলে যাচ্ছিল, জঙ্কুক পেছন থেকে আবারও প্রশ্ন করলো, আমি তোকে কিছু জিজ্ঞাসা করেছি? এমনি। বলেই তে চলে গেছে। জঙ্কুকের দুশ্চিন্তার কমতি নেই। আব্বু, আম্মু, তে, ফুপ্পি প্রত্যেকের চিন্তা এক জঙ্কুকের মাথায়। সেই সঙ্গে নিজের ব্যবসা, আব্বুর ব্যবসা, সুগার চিন্তা তো আছেই। একা একজনের পক্ষে কত দিক সামলানো সম্ভব? 9টার দিকে নামজুনের ঘুম ভাঙে। সজাগ হয়ে জঙ্কুকের দিকে ঘুম ঘুম চোখে তাকাতেই জঙ্কুক কোমল কণ্ঠে প্রশ্ন করলো, এখন কেমন লাগছে? কিছুটা স্বাভাবিক মনে হচ্ছে। তুমি ঘুমাওনি? জঙ্কুক মলিন হেসে আব্বুকে ধরে বিছানা থেকে উঠিয়ে ওয়াশরুম পর্যন্ত এগিয়ে দিল। নামজুন অনেকটাই সুস্থ, একাই চলতে পারবে। তবুও জঙ্কুক রিস্ক নিতে চাচ্ছে না। নামজুন ফ্রেশ হয়ে বিছানায় এসে বসতেই জঙ্কুক প্রেশার মাপার যন্ত্র নিয়ে আসলো। প্রেশার এখন আগের থেকেও অনেকটাই স্বাভাবিক হয়েছে। সুগা কোথায়? ওঠেনি এখনো? বলতে পারছি না, দেখতে হবে। সুগাকে ডাকো, তোমাদের 2 ভাইয়ের সাথে আমার কথা আছে। আগে খাবার খেয়ে ওষুধ খাবেন, তারপর কথা শুনবো। তুমি কিন্তু আমার কথা গুরুত্ব দিচ্ছ না জঙ্কুক। জঙ্কুক ঠোঁটে হালকা হাসি রেখে বলল, আপনার সুস্থতা থেকে আশা করি কথাটা বেশি গুরুত্বপূর্ণ না। আপনি সুস্থ থাকলে একটা কেন, লক্ষ কোটি কথা বলতে পারবেন। নামজুন নিশ্চুপ। জঙ্কুক রুম থেকেই উচ্চস্বরে বলল, আম্মু, আব্বুর জন্য খাবার পাঠাও। একটু পরই তে খাবার নিয়ে রুমে ঢুকলো। জঙ্কুক কপাল গুটিয়ে চেয়ে আছে। তে ভাতের প্লেট রেখে আবারও ছুটলো। একে একে সব নিয়ে আসে। জিন রুমে এসে বিছানার পাশে বসে খাবারের প্লেট এগিয়ে দিয়ে বলল, নিন, খেয়ে বলুন রান্না কেমন হয়েছে। নামজুন অল্প খেয়ে কপাল খানিকটা কুচকালো। সে দৃশ্য দেখে ভয়ে তের বুক কেঁপে উঠেছে। স্বয়ং জঙ্কুক ভাই এখানে উপস্থিত। রান্না খারাপ হলে আজ খবরই আছে। নামজুন আরেকটু খেয়ে হাসি মুখে বলল, আজকের রান্নার স্বাদ অন্যরকম। এই রান্না তো তোমার না, কে রান্না করেছে? জিন চোখের ইশারায় তেকে দেখালো। নামজুন অবাক চোখে তের দিকে তাকালো। নামজুনের থেকেও কয়েক গুণ বেশি অবাক হয়েছে জঙ্কুক। বিপুল চোখে তাকিয়ে আছে তের দিকে। তে রান্না করেছে, এটা জঙ্কুকের কাছে অবিশ্বাস্য ঘটনা। সহসা জঙ্কুকের মনে দুশ্চিন্তা হানা দিল। তীক্ষ্ণ দৃষ্টিতে তেকে আপাদমস্তক পরখ করতে লাগলো। রান্না করতে গিয়ে কোনো সমস্যা হয়েছে কিনা তাই দেখে নিল। জঙ্কুকের হৃদয় খুঁড়ে স্বস্তির নিঃশ্বাস বেরিয়ে আসলো। মনের ভেতর অন্যরকম ভালো লাগা কাজ করছে। প্রতিনিয়ত তার বিস্ময়কর কর্মকাণ্ডে জঙ্কুক অভিভূত হয়ে যাচ্ছে। তার দায়িত্ববোধ, চলাফেরাতে আমূল পরিবর্তন, আচরণ, কথাবার্তাতেও আকাশ পাতাল পার্থক্য। ছটফটে অল্পবয়স্ক মেয়েটা কদিনই কেমন যেন দায়িত্বশীল মেয়ে হয়ে উঠেছে। কথায় পূর্ণ ম্যাচুরিটি। হুটহাট রেগে যায় না, রাগলেও তা নিয়ন্ত্রণ করতে শিখে গেছে। জঙ্কুকের আব্বু আম্মুর প্রতি যত্ন দেখে জঙ্কুক নবরূপে
অষ্টাদশীর প্রেমে পড়ছে। জঙ্কুক ভাবতেও পারেনি তার ছোট্ট চড়ুই পাখি এত দ্রুত বদলে যাবে। প্রেমিকা সুলভ আচরণের মেয়েটা দিনকে দিন বউয়ের ন্যায় আচরণ করছে। নামজনের খাওয়া প্রায় শেষের দিকে। জঙ্কুক গলা খাকারি দিয়ে তাকে উদ্দেশ্য করে বলল, সুগা উঠেছে কিনা দেখে আয়, উঠলে বলিস রুমে আসতে। তে আচ্ছা বলে চলে গেছে। এরই মধ্যে সুবিন আর সুগা রুমে আসে। খাবার শেষ হতেই তে প্লেট নিয়ে চলে গেছে। জঙ্কুক আব্বুকে ওষুধ এগিয়ে দিয়ে পুনরায় চেয়ারে বসেছে। সুগা জঙ্কুকের পেছনে দাঁড়ানো, যে নামজনের পাশেই বসা। সুবিন বিছানা থেকে কিছুটা দূরে চেয়ার নিয়ে বসেছে। তে দরজায় এসে দাঁড়িয়েছে। পরিবেশ কেমন যেন স্তব্ধ। গতকাল রমনা পার্কের মহিলাকে দেখেছিলে তোমরা? জঙ্কুক আর সুগা দুজনেই একসঙ্গে উপর নিচ মাথা নাড়ালো। উনি তোমাদের ফুপ্পি হয়, আমাদের একমাত্র বোন। জঙ্কুক আর সুগা দুজনেই নিরুদ্বেগ। কেউ কোনো কথা বলছে না। দরজার পাশে তেও নিশ্চুপ দাঁড়িয়ে আছে। নামজন একে একে সম্পূর্ণ ঘটনা খুলে বলল। সুগা জঙ্কুক আগে ফুপ্পির দিক থেকে ফুপ্পির সব ঘটনা শুনেছে, আর আজকে নামজনের মুখ থেকে সবকিছু শুনেছে। তারা আগে থেকে ঘটনা জানে, এরকম কোনো রিয়াকশনই দেখা যায়নি। আবার কোনো প্রকার এক্সাইটমেন্টও প্রকাশ করেনি। নামজন ও সুবিন বোনের প্রতি নিজের আবেগ ও অনুভূতি প্রকাশ করেছে। এইবারই আমার অক্লান্ত পরিশ্রমে গড়ে উঠেছে। সে শুধু আমার বোনকে নেয়নি, আমার পরিবারের সুখ শান্তি কেড়ে নিয়েছে। আমি তাকে কোনোদিনও ক্ষমা করব না। 28 বছর আপনার পরিবার পরিপূর্ণ হয়নি, আমরা কি তবে আপনার শান্তির কারণ নই? জঙ্কুকের মুখে এমন কথা শুনে সকলেই আশ্চর্য নয়নে তাকিয়ে আছে। জঙ্কুক এমন কথা বলার ছেলেই না। তা কেন হবে? এখন তোমরাই আমার সব, তোমাদেরকে ঘিরেই আমার সব আশা ভরসা। তাহলে এত বছর আগের ক্ষোভ এখনো কেন পুষে রেখেছেন? আর আমাদেরকে কেনই বা বলছেন? সেই ক্ষোভ আমাদের মধ্যে ঢোকাতে চাচ্ছেন? তোমাদের একজন ফুপ্পি আছে, তা জানার দরকার তোমাদের, সেজন্য জানানো হয়েছে। আপনারা যদি নিজের ক্রোধ কমাতে না পারেন, আর ওনাকে যদি এবারই চৌকাট পেরোতেই না দেন, তবে আমাদের ফুপ্পি আছে কি নেই সেই কথা জেনে আমাদের কি কাজ? ফুপ্পিকে এই বাড়িতে আনা যায় না? ওইটা সময় কইয়া দিব। আরো কিছুক্ষণ চললো এই কথোপকথন। জঙ্কুক বাবা চাচাকে ইচ্ছাকৃত খোঁচা দিয়ে কথা বলছে, যেন ওনাদের ভেতরে রাগ ক্ষোভ কমে আসে। জঙ্কুকরা ওনাদের সাপোর্ট করলেই সেই রাগ কমার বদলে উল্টো বেড়ে যাবে। কথা শেষ করে জঙ্কুক নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে শুয়ে পড়েছে। 3 দিনের ক্লান্তিতে চোখে ঘুম আছড়ে পড়ছে। অফিসে যাওয়ার বিন্দুমাত্র শক্তি নেই। তাই ইয়োনাকে ফোন করে জানিয়ে দিয়েছে। সেই যে সকাল থেকে ঘুমিয়েছিল, সেই ঘুম ভেঙেছে সন্ধ্যার আগে। হাত মুখ ধুয়ে তাড়াতাড়ি নিচে আসে। সারাদিন ঘুমের কারণে আব্বুর খোঁজ নিতে পারেনি। রুমে ঢুকতে গিয়েই দেখলো নামজন বিছানায় হেলান দিয়ে চোখ বন্ধ করে বসে আছে। তে পাশে চেয়ারে বসে বড় আব্বুকে পত্রিকা পড়ে শোনাচ্ছে। জঙ্কুক তা দেখে রীতিমতো ভিমড়ি খেলো। তের প্রতি দুর্বলতা ক্রমশ বাড়ছে। জঙ্কুক ধীরগতিতে রুমে ঢুকে আব্বুর পায়ের কাছে বসে আস্তে করে ডাকলো, আব্বু। নামজন চোখ মেলে তাকালো। সঙ্গে সঙ্গে তের পত্রিকা পড়াও বন্ধ হয়ে গেছে। এখন শরীর কেমন? ভালোই আছে। ওষুধ? নামজন তের দিকে তাকিয়ে বলল। আমার মাই খাইয়ে দিয়েছে, সারাদিন ধরে এখানেই বসে আছে, রুমেই যাচ্ছে না। জঙ্কুক কপাল কুঁচকে মনে মনে বিড়বিড় করে বলল, তোর ম্যাচিউরি আমার প্রতিনিয়ত উন্মাদ করে তুলছে। এত ম্যাচিউর হয়ে যাচ্ছিস কেন তুই? সম্পূর্ণাঙ্গ বউ তো আমি চাইনি। আমার উগ্র বদমেজাজে উশৃঙ্খল বউটাকে কি তবে হারিয়ে ফেলছি? নামজন চোখ বন্ধ করে বসে আছে। তে দুই একবার জঙ্কুকের দিকে তাকিয়ে আবারও পত্রিকা পড়া শুরু করলো। জঙ্কুকের শানিত দৃষ্টি যতবার নজরে পড়েছে, ততবারই তের পড়া আটকে আসছে। জঙ্কুক দীর্ঘ সময় স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল তের অভিমুখে। জঙ্কুকের হিমায়িত দৃষ্টিতে অষ্টাদশী শান্ত হৃদয়ে আচমকা অশান্ত বাতাস বইতে শুরু করলো। পড়া থামিয়ে প্রখর নেত্রে তাকালো জঙ্কুকের দিকে। সরাসরি চোখে চোখ পড়ায় জঙ্কুক পলক ফেলে রুম থেকে চলে গেছে। তে আবারও পত্রিকা পড়ায় মনোযোগ দিল। দিন ছাদে হাঁটাহাঁটি করে সন্ধ্যায় রুমে এসে তেকে বলল, অনেক পড়েছিস, এখন পত্রিকাটা রেখে একটু বাইরে বের হ। দীর্ঘ সময় এভাবে পড়লে চোখে ঝাপসা দেখবি।